শোনো মন্ত্রী, যার জন্য তোমাকে গোপনে ডেকে পাঠিয়েছি, দেখো গোপালের বড্ড বুদ্ধির অহংকার। গোপালের এই বুদ্ধির অহংকার ভাঙতেই হবে, আর সেই কাজটা করতে হবে তোমায়। বাহ, এ তো খুব ভালো কথা মহারাজ। দেখবেন বুদ্ধির খেলায় ওকে ঠিক কাজ করে দেব। আসলে তোমাদের এই রানীমার সঙ্গে আমার বাজি হয়েছে। তোমাদের রানীমার মতে গোপালের মতো বুদ্ধিমান শুধু এই কৃষ্ণনগরী কেন, ভূভারতে আর দুটি নেই। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, এমন মাথা খেলিয়ে বুদ্ধি বের করব না যাতে গোপালও জব্দ হবে আর রানীমার কাছেও আপনার মুখ পুড়বে না। বাহ বাহ, এই না হলে আমার মন্ত্রী। তাহলে কাজে লেগে পড়ো। আচ্ছা মন্ত্রী, এই গোপালকে কি যেন বলবে বলেছিলে তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ে গেছে। আচ্ছা গোপাল, তোমার মাথায় টাক কেন? তাই তো হ্যাঁ, গোপালের মাথা ভর্তি চুলের বদলে টাক কেন? কি আপদ, এটা একটা কথা হলো নাকি? আমার মাথায় টাক পড়লো কেন সেটা আমি কি করে বলবো? বারে, তোমার মাথা জোড়া টাক আর তুমি বলবে না? আমি মনে হয় উত্তরটা জানি। হ্যাঁ, জানো জানো? বাহ বাবা বাবা, এই না হলে আমার মন্ত্রী। আমরা সকলেই জানি দাঁত থাকতে দাঁতের মর্যাদা আর চুল থাকতে চুলের যত্ন করতে হয়। মানে রোজ দাঁত মাজা, চুলে তেল মাখা, চুল আঁচড়ানো, এসব তো করতেই হয় আমাদের। কিন্তু গোপাল তো কিপ্টের এক শেষ, তাই এক ফোঁটা তেলও মাথায় দেয়নি কোনোদিন। সে কি গোপাল, খরচের ভয়ে তুমি মাথায় কোনোদিন তেল দাওনি? তাহলে আর চুলের দোষ কি? যত্নের অভাবে অকালে ঝরে তো পড়বেই। চুল নেই বলে আঁচড়ানোর বালাইও নেই, তাই চিরুনি কেনারও খরচ নেই। সে কি গোপাল, তোমার চিরুনিও নেই? মনে হচ্ছে দুজনে চুক্তি করে আমার পেছনে লাগা শুরু করেছে। কিন্তু আমার এখন রেগে গেলে চলবে না, সময় এলে সুদ শুদ্ধ ফিরিয়ে দেব। আচ্ছা গোপাল, তোমার পেটটা এত মোটা কেন? মনে হয় এটার উত্তরও আমার জানা। এর উত্তরটাও জানো? বাহ 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 বাহ, কি বুদ্ধি গো তোমার মন্ত্রী, বাহ 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 বাহ। মহারাজ, আমার মনে হয় দুবেলা যারা পুষ্টিকর আর খাঁটি খাবার খায় তাদের পেট কিন্তু কখনো মোটা হয়ে যায় না। এই যে রাজসভায় আমরা এতজন আছি, কারো পেট কি গোপালের মতো মোটা? না 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 না, কখনোই না। আসলে যারা কিপটে, মানে পয়সা বাঁচাতে যারা কচু ঘেঁচু আর পচা মাছ খায়, পেটের ভেতর বায়ু জমে জমে তাদের পেটটাই এরকম ফেঁপে ফুলে ওঠে। সে কি গোপাল, পয়সা বাঁচাতে তুমি কচু ঘিচু আর পচা মাছ খাও? এ বাবা, তুমি এতটাই কিপটে? কি গো গোপাল, কিছু বলছো না যে? ও আর কি উত্তর দেবে মহারাজ? আমার যুক্তি খণ্ডাবার মতো বুদ্ধি কি ওর মাথায় আছে? দিনরাত কিপটেমি করতে করতে সব বুদ্ধি জমাট বেঁধে গেছে। ঠিক বলেছো মন্ত্রী, তাহলে আজ থেকে গোপালের নাম হলো কিপটে গোপাল। মহারাজ, মহারাজ, এক দল হনুমান এসে আপনার ওই ফলের বাগান একেবারে তছনছ করে দিচ্ছে। সে কি? চলো তো দেখি। এ কি? এত হনুমান এলো কোথা থেকে? তাড়িয়ে দাও, এক্ষুনি এদের এখান থেকে বিদায় করার বন্দোবস্ত করো, না হলে যে সব ফল খেয়ে একেবারে শেষ করে ফেলবে। দরকার হলে অন্য কোনো কঠিন ব্যবস্থা নাও। যথা আজ্ঞা মহারাজ। নানা মহারাজ, এমনটা করবেন না। ওপরওয়ালার সৃষ্টি অবলা প্রাণী, ওদের তো খিদে পায়। তাই নাকি? হনুমানদের ওপর তোমার যে খুব দরদ দেখছি। সেটাই তো স্বাভাবিক মহারাজ, ওনারা যে আমাদের পূর্বপুরুষ, তার ওপর ভগবান রামচন্দ্রের পরম ভক্ত। ঠিক বলেছ, এই বুদ্ধি দিয়েই গোপালকে কাট করে ফেলা যাবে। ঠিক আছে গোপাল, ওদের তাড়াবো না। ধন্যবাদ মহারাজ। তবে একটা কথা, একটু আগেই তুমি বললে না ওরা আমাদের পূর্বপুরুষ? হ্যাঁ বললাম তো।
তা তুমি যদি তোমার পূর্বপুরুষের মতো গাছের ডালে দোল খেয়ে দেখাতে পারো, তাহলে আমার এই ফলের বাগান আমি এই সব হনুমানদের জন্য উৎসর্গ করে দেব। আর দোল খেয়ে দেখাতে না পারলে আমার বাগানের সমস্ত ক্ষতি কিন্তু তোমার কান মূলে আমি আদায় করে নেব। ঠিক আছে মহারাজ, তাই হবে। তবে আজ তো আমি ঠিক প্রস্তুত নই। কাল সকালে আসুন না আমার বাড়ির সামনের ওই আম গাছতলায়, সেখানেই না হয় দোল খেয়ে দেখিয়ে দেব। এই কথা রাখতে পারবে তো? না পারলে তো কানমলা আছেই। আজ তাহলে আমি আসি মহারাজ, একটু দোল খাওয়া অভ্যেস করে নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যত ইচ্ছে অভ্যেস করো। তোমরাও সকলে বাড়ি চলে যাও। কাল সকালে গোপালের বাড়ির আম গাছ তলায় দেখা হবে। কি গো মন্ত্রী, গোপাল তো এক কথায় গাছে দোল খেতে রাজি হয়ে গেল। যদি সত্যি দোল খেয়ে দেখিয়ে দেয়। রাখুন তো আপনি, ওই হোঁচকা শরীর নিয়ে যে ভালো করে হাঁটাচলা করতে পারে না, সে আবার খাবে দোল। শেষে দেখবেন দোল খেতে গিয়ে গাছ থেকে পড়ে এমন ঘোল খাবে না, হাত পা ভেঙে বিছানায় শুয়ে থাকতে হবে। কি মহারাজ, গোপালের বুদ্ধির পরীক্ষা নেওয়া হলো? হবে হবে, কাল সকালেই হবে। আর পরীক্ষা দিতে গিয়ে তোমার আদরের গোপাল গাছ থেকে পড়ে হাত পা ভেঙে একেবারে বিছানায় শুয়ে থাকবে। উমা, এ কি অলক্ষণে কথা! বুদ্ধির পরীক্ষা দিতে গিয়ে হাত পা ভেঙে পড়ে থাকবে কেন? বারে, হাত পা ভেঙে পড়ে থাকবে না? গোপাল সকলের সামনে বলেছে কাল গাছ থেকে দোল খেয়ে আমাদের সকলকে দেখিয়ে দেবে। তা ওই ভারী শরীর দিয়ে গাছ থেকে দোল খাওয়া তো দূরের কথা, গাছে উঠতেই তো পারবে না। আর বেশি কায়দা করতে গেলে গাছ থেকে পড়ে হাত পা তো ভাঙবেই। কই আনন্দেই থাকুন। আমি আবার বলছি, গোপালকে জব্দ করা অত সহজ নয়। ঠিক আছে, বুঝে নেব ওকে আমি। আমি তো সেটাই দেখতে চাই মহারাজ। প্রায় মেরে এনেছি। এটা কি বানাচ্ছো গো দাদু? দোলনা রে দোলনা, এই দোলনা থেকে আমরা সবাই দোল খাবো। কি মজা কি মজা! আমি দোল খাবো আর এরা ঠেলবে। তোকে ঠেলতে আমার বয়েই গেছে। আমি দোল খাবো আর তোরা ঠেলবি। ইস, শখ কত! উনি কোন মহারাজ এলেন যে ওকে ঠেলতে হবে? আর তুই কোন দেশের মহারানী রে? এই এই এই, নিজেদের মধ্যে ঝগড়া থামা দেখি। সর্বপ্রথম দোল খাবো আমি, আর ঠেলে দিবি তোরা। বাহ বাহ, কি মজা কি মজা! দাদু দোল খাবে, দাদু দোল খাবে। আজ দেখবো গোপালের কেরামতি, কি করে গাছে উঠে দোল খেতে পারে। আমি আবার বলছি মহারাজ, গোপালের দ্বারা এই কর্ম হবে না, কারণ গোপালের পুরুং পারুং সব মুখে, তাই গোপাল আজ হারবেই। কি জানি বাবা, গোপাল কি করে হারবে? সে তো সবই পারে, তাই এটাও মনে হয় পারবে। তুমি চুপ করতে সাবা কই, সব সময় গোপালের হয়ে কেতন গেও না তো। সুপ্রভাত মহারাজ, আসুন আসুন। গোপাল, তুমি? আমি কিন্তু কথা রেখেছি মহারাজ। আমার পূর্বপুরুষদের মতো মহানন্দে গাছ থেকে দোল খাচ্ছি। শুধু পূর্বপুরুষদের থেকে আমার বুদ্ধি একটু বেশি বলে ওদের মতো গাছের ডালে না উঠে গাছের ডালে দোলনা লাগিয়ে দোল খাচ্ছি। মহারাজ ইচ্ছে করলে আপনিও আমার সঙ্গে দোল খেতে পারেন। যা চলে, গোপাল তো বুদ্ধির জোরে ঠিক আমাকে জব্দ করে দিল। কি মন্ত্রী, এ তো এককাল মাছি হয়ে গেল। বলি, এবার কি হবে? কি হলো মহারাজ? আরে বাবা, মন্ত্রী মশাইয়ের সাথে গুজুর গুজুর না করে দোলনায় দোল খান, খেলে শরীর মন সব হালকা হয়ে যাবে। না না, মানে আমি দোল খেতে পারবো না। কেন মহারাজ? বুদ্ধির খেলায় আমাকে খোল খাওয়াতে পারলেন না বলে মন খারাপ হয়ে গেল? হ্যাঁ, তুমি চুপ করো তো গোপাল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর একটা মাত্র কথা বলেই চুপ করে যাব। মহারাজ, আপনার ওই সাধের ফলের বাগান তাহলে আমার পূর্বপুরুষদের দিয়ে দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, দেবেন দেবেন, তবে তবে আর একটা কাজ করে যদি দেখাতে পারো। বলেই দেখুন না, ঠিক পারবো। ভালো করে ভেবে বলো গোপাল, না পারলে কিন্তু মহারাজ তোমাকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দেবেন। আরে এত রহস্য না করে বলেই ফেলুন না কি কাজ। মহারাজ,
তাহলে বলেই ফেলি। হুম, মন্ত্রী এবার হয়তো একটা জবরদস্ত কোনো মতলব এঁটেছে। বলে ফেলো মন্ত্রী, বলে ফেলো। কাল সকালের মধ্যে মহারাজ ও রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে আটক করে রাজসভায় এনে হাজির করতে পারবে? গোপাল হয়তো নবাবের কথা ভাবছে, আর তার সাথে এরকম করতে গেলে জামার খাবে না, বুঝবে তখন মজা। কি গোপাল, পারবে তো? এ তো খুব সোজা কাজ। কাল সকালেই তাকে বস্তাবন্দি করে নিয়ে আসবো আমি মহারাজ। হ্যাঁ, তাহলেই তোমার পূর্বপুরুষ আমার ফলের বাগান পাবে। চলে এসো সবাই। আমিও কি আপনার সাথে আসবো মহারাজ? না, কচি খোকা সেজে যেমন দোল খাচ্ছিলে তেমন দোল খাও। বুদ্ধির পরীক্ষায় হারাতে না পেরে মহারাজের মাথাটা বড্ড গরম হয়ে গেছে দেখছি। শোন, তোদের সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। আজ সকাল হতে না হতেই পেটে চাপ পড়েছে। এবার বস্তাবন্দি মন্ত্রীমশাইকে টেনে নিয়ে যেতে হবে। এই ও মারো, অর্থরা হেইও, এই ও মারো, এই অর্থরা হেইও। আজ গোপাল সেই বিপজ্জনক লোকটিকে রাজসভায় এনে হাজির করবে। গোপাল যদি সেই বিপজ্জনক লোকটিকে ধরে আনতে পারে তাহলে আমাদের সকলের হাড় জুড়বে। কিন্তু কিন্তু গোপালের এখনো দেখা নেই কেন? শুধু গোপাল কেন, মন্ত্রীরও তো দেখা নেই। এই নিন মহারাজ, আপনার আর আমাদের রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে বস্তাবন্দি করে নিয়ে এসেছি। রক্ষী, আদেশ করুন মহারাজ। বস্তার মুখ খুলে ভেতরের লোকটাকে বাইরে বের করো। এটা আমার প্রতি কিরকম ব্যবহার হলো মহারাজ? আরে, এ তো মন্ত্রী। ও গোপাল, এ তুমি কি করেছো? কেন মহারাজ, আপনার ও রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে ধরে এনেছি। আমি কেন মহারাজের পক্ষে বিপদ হব? আসল বিপদ তো মুর্শিদাবাদের নবাব। হ্যাঁ, নবাবকে তবু চেনা যায়, কিন্তু আপনাকে তো চেনা যায় না মন্ত্রী মশাই। বন্ধু সেজে আপনি যে বহুবার মহারাজকে চরম বিপদে ফেলার চেষ্টা করেছেন তার প্রমাণ তো অতীতে আমরা অনেকবার পেয়েছি মন্ত্রী মশাই। কি মহারাজ, ঠিক বলছি তো? ওরে বাবা, গোপাল যে উল্টো চাল চেলে মন্ত্রীকেই এইরকম বিপদে ফেলে দেবে, এটা তো ভাবতে পারিনি। হ্যাঁ, মানে এটা হয়তো তুমি ঠিকই বলছো গোপাল, কিন্তু সাত সকালে এভাবে মন্ত্রীকে ধরে আনা কি তোমার উচিত হয়েছে বলো তো? হ্যাঁ, তার উপর সকালের ইয়েটাও করতে দেয়নি মহারাজ। আমি আর এসবের মধ্যে নেই। এরপর গোপালের পেছনে লাগতে গেলে ও হয়তো আমাকে আকাশের তারা করে ছেড়ে দেবে। তবে বাবা, ওরে বাবা, কি প্রচণ্ড বেগ আসছে! ওরে বাবা, আমি পালাই মহারাজ, আমি পালাই। ওহ, গোপালকে এবারও বুদ্ধির খেলায় হারাতে পারা গেল না। তবে আমিও ছাড়বার পাত্র নই। মন্ত্রী কি যেন বলে গেল না, আকাশের তারা।
ওই 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 তারা দিয়েই আমি গোপালকে জব্দ করে ছাড়বো। কি মহারাজ, এবার আপনার ওই ফলের বাগানটা আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করবেন তো? করবো তো বটেই, করবো তো বটেই, তবে আর একটা কাজ যদি করে দেখাতে পারো। আবার কাজ? একটা ফলের বাগানের বিনিময়ে এতগুলো কাজ করিয়ে নেওয়া কি ঠিক হচ্ছে মহারাজ? ঠিক কি বেঠিক সেটা আমি বুঝবো। তাহলে বলে ফেলুন কি কাজ। বুঝলে, আমার অনেক দিনের ইচ্ছে আকাশে কতগুলি তারা আছে তা জানার। বাবা, একেবারে আকাশের তারা গোনার কাজ? হ্যাঁ, তোমার তো অনেক বুদ্ধি, তাই যদি আকাশের সমস্ত তারা গুনে আমাকে বলে দাও, তাহলে আমার ইচ্ছেও পূরণ হবে, আর আমিও হনুমানদের জন্য ফলের বাগানও দিয়ে দেব। ঠিক আছে মহারাজ, আমি রাজি। তা কখন গুনতে হবে আকাশের তারা? আজ রাতেই। হ্যাঁ, তুমি রাত জেগে সব ঠিকঠাক গুনছো কিনা তার জন্য সেনাপতি তোমাকে পাহারাও দেবে। আমাকে আবার এর মধ্যে টানছেন কেন মহারাজ? কোনো টানাটানি নয়, এটা আমার আদেশ। যাও যাও গোপাল, কাল সকালে এসে আমায় বলতে হবে আকাশে তারার সংখ্যা কত। ঠিক আছে, তবে তারা গুনবো রাজবাড়ির ছাদে দাঁড়িয়ে। কি রাজি তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। কি গোপাল, তোমার তারা গোনা হলো? এদিকে যে আমার যে খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়েই নি। শোনো গোপাল, এইসব কথা আবার মহারাজকে বলো না যেন। হ্যাঁ, আরে খেপেছ নাকি? কাল সকালে আমি তো শুধু মহারাজকে একটা কথাই বলবো, রাতের আকাশে তারার সংখ্যা কত। এবার গোপালকে যে ফাঁদে ফেলেছি না, দেখবে ও ঠিক হারবে, আর তার সাথে তুমিও বাজিতে হারবে। হ্যাঁ, দেখাই যাক কে হারে আর কে জেতে। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ, এসো এসো। তা রাত জেগে আকাশের সব তারা গুনেছো তো? হ্যাঁ মহারাজ, সব তারা গুনে ফেলেছি। বাহ বাহ বাহ, খুব ভালো। এবার তাহলে চটপট বলে ফেলো দেখি, আকাশে তারার সংখ্যা কত? আগে মহারাজ 13,33,313। আপনাকে এই হিসেবটা একটু যাচাই করে নিতে হবে মহারাজ। হিসেবে গোলমাল হলে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব মহারাজ। তা যাচাইটা করবো কি করে? এই তো মহারাজ, সবকিছু আমি সঙ্গে করে এনেছি। আরে এসব দিয়ে আমি কি করব? কেন মহারাজ, কাঁচি দিয়ে মাথার সব চুল কেটে এই কাগজে রেখে তারপর একটা একটা করে গুনতে বসবেন, দেখবেন ঠিক মিলে যাবে। আর না মিললে শাস্তি তো আছেই। ও হ্যাঁ, শেষ রাতে বেশ কিছু বাচ্চা তারাও চোখে পড়েছে আমার। মোট 4014। আপনার গোঁপ কেটে সেই সংখ্যাটা মিলিয়ে নেবেন কিন্তু। এ কি করে সম্ভব? কেন সম্ভব নয় মহারাজ? আমি যদি সারা রাত জেগে আকাশের তারা গুনতে পারি, তাহলে আপনি কেন চুল গোঁপ কেটে সেই সংখ্যাটা যাচাই করে নিতে পারেন না? এই নিন কাঁচি, কাটুন চুল আর গোঁপ। নিন নিন নিন, কাটুন কাটুন। আমি বাবা পালাই। পালাতে তো দেব না মহারাজ, চুল গোঁপ তো আপনাকে কাটতেই হবে। কি হলো কি হলো মহারাজ, কাটুন কাটুন। আমায় আমায় রেহাই দাও রানী, আমি স্বীকার করছি গোপালের মতো বুদ্ধিমান লোক শুধু এই কৃষ্ণনগরে কেন, ও ভারতে আছে বলেও আমার জানা নেই। কিন্তু এই বুদ্ধিমান লোকটা যে বড়ই সঙ্গতিহীন মহারাজ, মানে বেতন যে বড় কম। ঠিক আছে ঠিক আছে, এই মাস থেকে তোমার বেতন আমি দ্বিগুণ করে দিলাম, আর সেই সাথে হনুমানদের জন্য আমার সাধের ফলের বাগানও। উফ, কি ভ্যাবসা গরম রে বাবা, মনে হচ্ছে জ্বলন্ত উনুনের মধ্যে শুয়ে আছে। দূর দূর, এইভাবে ঘুম হয় নাকি? হ্যাঁ, কি ব্যাপার গো, আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে যে? ও, জল তেষ্টা পেয়েছে বুঝি? আগে না গিন্নি। ওমা,
তাহলে কুঁজো থেকে জল ঢাললে কেন? খাবো বলে নয়, মাথায় ঢালবো বলে। আহ, শান্তি। বলি হচ্ছেটা কি? ঠান্ডা করছি গিন্নি, মাথা ঠান্ডা করছি। এই জল আনতে আমাকে রোজ 2 মাইল করে পথ কুঁজো কাঁধে করে হাঁটতে হয়, আর তুমি কিনা সেই জল মাথায় ঢেলে। ওহ! ওহ, আমার হচ্ছে যত জ্বালাতন। দেখো দেখো ঠাকুর, দেখো কেমন মানুষের সঙ্গে আমি সংসার করছি। দেখো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। ওহ, যত সব। বাপরে বাপ, কি গরম, কি গরম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এ কি, আজও গোপালের দেরি? হ্যাঁ, আমি আমি এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। কি ব্যাপার গোপাল, আজ রাজসভা শুরু হওয়ার আগেই তুমি রাজসভায় পৌঁছে গেলে? হ্যাঁ, আজ বুঝি কোনো বিশেষ দিন? বিশেষ দিনই বটে। আজ বাইরে যা ভ্যাপসা গরম, এই গরমে বাড়িতে বসে বসে ঘামতে থাকার কোনো মানেই হয় না। তাই রাজসভায় চলে এলাম। এখানে তাও বাতাস করার লোক আছে, ঘাম একটু কম হবে। ওহ গোপাল, তুমি দিন দিন বড্ড ধরিবাজ হয়ে উঠছো। ধরিবাজি ছাড়া কোনো কাজই করতে চাও না তুমি। তাই নাকি? ভালো হাওয়া পাওয়ার জন্য আপনিও যে মহারাজের সঙ্গে একেবারে সেঁটে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনি আমার জায়গায় এসে বসুন দেখি, আর আমি যাই আপনার জায়গায়। হ্যাঁ, আরে থাক না, এসবের আবার কি দরকার? খাওয়ার মধ্যে একটু হাওয়াই তো খাচ্ছি। দেখেছেন মহারাজ? বাবা গোপাল, তুমি পারো বটে। যাই হোক যাই হোক, এবার কাজের কথায় আসি। বেশ কয়েকদিন ধরে একটা বিষয় আমি খুবই চিন্তিত। কি হয়েছে মহারাজ? শত্রুরা বুঝি কৃষ্ণনগর আক্রমণ করতে চলেছে? নাকি আপনার শরীর ওই দিন দিন দুর্বল হয়ে পড়ছে মহারাজ? না না, দুটোর একটাও নয়, চিন্তা অন্য বিষয়ে। এবার একটু ঝেড়ে কাশুন তো মহারাজ। কি হয়েছে না বললে চিন্তার সমাধান বেরোবে কেমন করে? হ্যাঁ, তাও ঠিক। আসলে হয়েছে কি, আগামী রবিবার নবাব বাহাদুর আসছেন কৃষ্ণনগর ভ্রমণে। আর তোমরা তো সবাই জানো নবাব বাহাদুর কেমন খামখেয়ালি মানুষ। তাই আমি ঠিক করেছি, নবাব বাহাদুর কৃষ্ণনগর আসার সঙ্গে সঙ্গে আমি তাকে একটা উপহার দেব। বাহ বাহ, উপহার পেলেই নবাব বাহাদুরের মন ভালো হয়ে যাবে, আর তখন নবাব বাহাদুর আর আপনার পিছনে লাগতে আসবে না। নবাব বাহাদুরকে ঠান্ডা করার দারুণ উপায় খুঁজে বার করেছেন মহারাজ। কিন্তু এখানে একটা সমস্যা আছে মন্ত্রী। আবার কিসের সমস্যা মহারাজ? কিছুতেই ঠিক করে উঠতে পারছি না নবাব বাহাদুরকে কি উপহার দেব। যা গরম পড়েছে, নবাব বাহাদুরকে এক পাত্র ঠান্ডা জল আর একটা তাল পাতার পাখা দিন মহারাজ। জল খেয়ে নবাব বাহাদুরের পেট, আর হাওয়া খেয়ে নবাব বাহাদুরের মাথা, দুই ঠান্ডা থাকবে। তা অবশ্য মন্দ বলনি গোপাল, তবে এরকম উপহার পেলে নবাব একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে। তখন সামলাবে কে শুনি? মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মানে আমি একজন মৃৎশিল্পীকে চিনি যে হুবহু মানুষের মতন দেখতে মাটির পুতুল বানাতে পারে। তাকে দিয়ে যদি নবাব বাহাদুরের একটা মূর্তি বানিয়ে নবাব বাহাদুরকে সেটা উপহার স্বরূপ দেওয়া যায়, তাহলে কিন্তু নবাব বাহাদুর খুব খুশি হবেন। হ্যাঁ, বাহ বাহ বাহ, আমাদের কৃষ্ণনগর তো মাটির পুতুলের জন্য বিখ্যাত, সারা দেশ জুড়ে তার সুনাম। এরকম একটা উপহার নবাব বাহাদুরকে দিতে পারলে নবাব বাহাদুরও খুশি হবেন, আর আমাদের শিল্পেরও সঠিক ব্যবহার হবে। কি
বাকিদের কি মতামত শুনি। আমরাও একমত মহারাজ। আমরাও একমত। বেশ বেশ, আমত্ত, তুমি আজই সেই মৃৎশিল্পীকে এই রাজবাড়িতে ডেকে নিয়ে এসো। রাজবাড়ির বাগানে নবাবের মূর্তি বানানোর কাজ হবে। হ্যাঁ, আর হাতে আর মোটে 4 দিন সময়। আজকের মতো তাহলে রাজসভা এখানেই শেষ। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান মহারাজ। কি হলো গোপাল? হাওয়া খাবো বলে রাজসভা এলাম, আর আপনি এত তাড়াতাড়ি রাজসভা শেষ করে দিচ্ছেন, এ কেমন বিচার? গোপাল, একবার যখন বলে দিয়েছি রাজসভা আজকের মতন শেষ, তখন শেষ তো করতেই হবে। তুমি বরং আগামীকাল এসো হাওয়া খেতে। সকাল নয়, হাওয়া খাবে। এই যে ভাই, শুনছো? ও ভাই, আগে বলুন অমাত্য মশাই। হ্যাঁ, মহারাজ চান তুমি একবার রাজবাড়িতে যাও। সেখানে থেকে তোমাকে মুর্শিদাবাদের নবাব বাহাদুরের একটি মাটির মূর্তি আমাদের মহারাজকে বানিয়ে দিতে হবে। মহারাজ যখন ডেকেছেন তখন না বলি কেমন করে? চলুন চলুন অমাত্য মশাই। উফ, এই ব্যবসা গরমে আর পারা যাচ্ছে না। এই গরমের চোটে আজ ভালোভাবে ঘুমোতেও পারলাম না। এখন কি যে করি। এইবার একটু শান্তি পেলাম। আমি হলাম গোপাল ভাঁড়, আমার বুদ্ধির তুলনা নেই। শোনো হে, মূর্তি যেন হুবহু নবাব বাহাদুরের মতন দেখতে হয়। হ্যাঁ, সেই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। এমন মূর্তি বানাবো যে আপনি বুঝতেই পারবেন না কোনটা আসল নবাব বাহাদুর আর কোনটা আমার বানানো মূর্তি। মুখে বড় বড় কথা আছে, দেখবো কাজ কেমন করো। কাজ ভালো না হলে তোমাকে মাটি দিয়ে লেপে রাজবাড়ির দরজায় প্রহরী সাজিয়ে দাঁড় করিয়ে রাখবো, এই বলে দিলাম। হ্যাঁ, নাও নাও, হাত চালিয়ে কাজ করো দেখি। এবার আসছে রবিবারের মধ্যে মূর্তি বানানোর কাজ কিন্তু শেষ করতে হবে তোমাকে। এ কি আশ্চর্য! এটা মূর্তি, সত্যি সত্যি নবাব বাহাদুর দাঁড়িয়ে আছেন। ঠিক বলেছেন মহারাজ, দূর থেকে আমিও মূর্তিটাকে নবাব বাহাদুর ভেবে ভুল করেছিলাম। এই মূর্তিটা উপহার হিসেবে পেলে নবাব বাহাদুর খুব খুশি হবেন। আর তুমি দারুণ কাজ করেছো। তোমার কাজের গুণে তো এই মূর্তি একেবারে জীবন্ত হয়ে উঠেছে। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। তোমার পারিশ্রমিক এবং উপহার। এবার শুধু আগামীকাল নবাব বাহাদুরের কৃষ্ণনগরে আসার অপেক্ষা। কি ব্যাপার মহারাজ, বেলা হতে চললো, নবাব বাহাদুর এখনো এসে পৌঁছলেন না কেন? আমিও তো সেটাই ভাবছি মন্ত্রী। যতক্ষণ না আমি উপহারটা নবাব বাহাদুরকে দেখাতে পারছি, ততক্ষণ যে আমার আর কিছুতেই তর সইছে না। নবাব বাহাদুর যত দেরি করে আসবেন ততই ভালো। এরকম কেন বলছো গোপাল? সোজা হিসেব, যতক্ষণ না নবাব বাহাদুর এসে উপস্থিত হচ্ছেন ততক্ষণ এই রাজসভায় বসে হাওয়া খেতে পারবো। উনি এসে পড়লেই তো সবাইকে রাজবাড়ির বাগানে গিয়ে গরমের মধ্যে ঘামতে হবে। উফ বাবা, গোপালকে দিয়ে যে আর পারা গেল না। একটু হাওয়া খাবে বলে গোপাল আজকাল একেবারে ঠিক সময়ে রাজসভায় চলে আসছে। এই গোপাল, তোমার বাড়িতে পাখা নেই বুঝি? আছে তো, কিন্তু হাওয়া করার লোক নেই।
আর আমার আবার নিজের হাত ব্যথা করে হাওয়া খেতে একেবারেই ভালো লাগে না। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, রাত সবাই বড্ড হাসাহাসি হচ্ছে দেখছি। এটা রাজসভা না মাছের বাজার জাহাপানা? এই, আসুন 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 নবাব বাহাদুর। আর বলবেন না, ওই গোপালের রসিকতা শুনে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর তাছাড়া হাসি খুশি থাকলে শরীর আর মন দুটোই যে খুব ভালো থাকে। আর আর এইবার আমি আপনার মন ভালো করার জন্য একটা সামান্য চেষ্টা করেছি নবাব বাহাদুর। কি চেষ্টা শুনি কৃষ্ণচন্দ্র? আগে সেটা তো এখানে দেখানো যাবে না, সেটা দেখতে হলে আপনাকে রাজবাড়ির বাগানে যেতে হবে। তাহলে চলুন জাহাপানা, গিয়ে দেখে আসি রাজা কৃষ্ণচন্দ্র আপনার মন ভালো করার জন্য কি ব্যবস্থা করেছে। হ্যাঁ চলো দেখেই আসি। হ্যাঁ, এই যে, এটাই হলো আপনার মন ভালো করে দেওয়া সেই জিনিস। কি এটা? সেটা জানতে হলে যে আপনাকে এর আবরণ উন্মোচন করতে হবে নবাব বাহাদুর। হায় আল্লাহ, এই যে আমার যমজ ভাই, নাক চোখ মুখ সবই যে আমার মতোই। তবে কৃষ্ণনগরের মাটি দিয়ে তৈরি নবাব বাহাদুরের খাস মূর্তি, একেবারে অবিকল, আপনার মতোই দেখতে। এবার বলুন বলুন নবাব বাহাদুর, আমার উপহার আপনার পছন্দ হয়েছে তো? হয়েছে কৃষ্ণচন্দ্র, হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এটা কেমন হলো? মূর্তি উপহার পেয়ে দেখছি নবাব বাহাদুর কৃষ্ণনগর দখল করার কথা ভুলেই গেল। বাহ, অনেক খুঁজেও আমার সঙ্গে এই মূর্তিটার কোনো অমিল খুঁজে পেলাম না। কৃষ্ণচন্দ্র, তোমার উপহার আমার দারুণ পছন্দ হয়েছে। না হলে উপায় নেই নবাব বাহাদুর, কৃষ্ণনগরের মাটির কাজ বিখ্যাত, আর এই মূর্তিটা হলো তার প্রমাণ। উফ, বাবা, এখানে বড্ড গরম। চলুন চলুন নবাব বাহাদুর, আমরা রাজবাড়ির ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো কৃষ্ণচন্দ্র চলো। হায় হায় হায়, আপনি কি করলেন রাজা কৃষ্ণচন্দ্র? আপনি কি না আমাদের নবাব বাহাদুরের আঙুল ভেঙে দিলেন? এই সত্যি তো, কিভাবে যেন কাপড়টা জড়িয়ে আঙুলটা ভেঙে গেল। আপনি আপনি কোনো চিন্তা করবেন না নবাব বাহাদুর, আমি এক্ষুনি মৃৎশিল্পীকে ডেকে আঙুলটা আবার জুড়ে দেওয়ার ব্যবস্থা করছি। না না না, আঙুল জুড়ে দিলেও যে অপমান আপনি আমাদের জাহাপানাকে করলেন সেটা জোড়া লাগাবেন কেমন করে শুনি? হ্যাঁ, অপমান? কোথায় অপমান? আপনি প্রথমে মূর্তিটা দেখিয়ে বলেছিলেন এটা হুবহু আমাদের নবাব বাহাদুর, আর এখন কায়দা করে তার আঙুলটা ভেঙে দিয়ে আপনি আমাদের বলতে চাইলেন এই রাজ্যের দিকে হাত বাড়ালে আপনি নবাব বাহাদুরের আঙুল ভেঙে দেবেন? সত্যি তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। এই কৃষ্ণচন্দ্র, তোমার এত বড় সাহস! না না, মানে মানে আপনারা ভুল করছেন, আমার মাথায় এত কিছু ছিল না। আমি ইচ্ছে করে মূর্তির আঙুলটা ভাঙিনি নবাব বাহাদুর। একটা যখন কারণ পেয়েছি তখন কি আর ছাড়া যায়? না 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 না, রাজা কৃষ্ণচন্দ্রকে ছাড়বেন না নবাব বাহাদুর। রাজা কৃষ্ণচন্দ্র কিনা আপনাকে ডেকে নিয়ে এসে অপমান করলো। না, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি এক্ষুনি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। এটা আপনি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জাহাপানা। সর্বনাশ! হ্যাঁ, এই সামান্য একটা মূর্তির আঙুল ভেঙে যাওয়ার জন্য গর্দান? ঠিক, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন নবাব বাহাদুর আপনি। কিন্তু আপনি হলেন বাংলার নবাব, আপনি যার গর্দান নেবেন তাকে একটা শেষ সুযোগ দেবেন না, এটা কি হয়? গোপালের কথায় কান দেবেন না জাহাপানা। পিছন থেকে তো কাপুরুষরা ছুরি মারে, আপনি তো আর কাপুরুষ নন, আপনি হলেন বাংলার নবাব। তাই একটা শেষ সুযোগ যদি... কথাটা মন্দ বলনি গোপাল। বেশ, আমি কৃষ্ণচন্দ্রকে কালকের দিনটা সময় দিলাম। কাল ঠিক এই সময় এই জায়গায় কৃষ্ণচন্দ্রকে রোদের মধ্যে 1 ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকতে হবে। যদি কৃষ্ণচন্দ্রের মুখে আমি এক ফোঁটাও ঘাম না দেখি,
তাহলে এই যাত্রায় কৃষ্ণচন্দ্র বেঁচে যাবে। আজ যদি আমি কৃষ্ণচন্দ্রকে ঘামতে দেখি, তাহলে কালই আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব, এই বলে দিলাম। সাবাস সাবাস জাহাপানা সাবাস। কাল দেখবো রাজা কৃষ্ণচন্দ্র কেমন করে বেঁচে ফেরে। হ্যাঁ হায় রে হায়, কি মুহূর্তে যে নবাব বাহাদুরকে উপহার দেওয়ার কথা আমার মাথায় এলো। হায় হায় হায়। ভয় পাবেন না মহারাজ, গোপাল থাকতে আপনার কোনো ক্ষতি কেউ কোনো দিন করতে পারেনি আর পারবেও না। নবাব বাহাদুর কি বলে গেলেন শুনলে না গোপাল? এমন কি কোনো মানুষ আছে যে এই গরমে 1 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকার পরও তার ঘাম হবে না? নিশ্চয়ই আছে, শুধু বুদ্ধি খাটিয়ে তাকে খুঁজে বার করতে হবে আমাকে। নবাব বাহাদুরের এই খামখেয়ালির জবাব যে আমাকে দিতেই হবে, আর সেটা দিতে হবে নবাবের মতন করেই। এই তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো কি গোপাল, কাল আমাকে বাঁচাতে পারবে তুমি? তা একবার চেষ্টা করে দেখতে পারি মহারাজ। আমার তো তুমি চলো তো আমার সঙ্গে। আর মহারাজ, যদি এই যাত্রায় আমি আপনার প্রাণ রক্ষা করতে পারি, তাহলে তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব গোপাল। ব্যাস, এটাই তো চাই। চলে এসো আমার তো। কি মনে হয় গোপাল আমাকে বাঁচাতে পারবে? বাবা, গোপালের এখনো দেখা নেই কেন? গোপাল গেল কোথায়? পালিয়েছে মহারাজ। আপনাকে বাঁচানোর কোনো রাস্তা দেখতে না পেয়ে গোপাল পালিয়েছে। হ্যাঁ, তার মানে আজই আমার শেষ দিন। গোপাল আসেনি তো, হয়েছে। আমরা তাহলে সবাই মিলে ওই নবাব বাহাদুরকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ মহারাজ, আমরা সবাই আপনার পাশে আছি। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, চলো চলো। দাঁড়ানোর নাম শুনেই কৃষ্ণচন্দ্র ঘামতে শুরু করে দিয়েছে। দেখুন 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 জাহাপানা, দেখুন। হ্যাঁ, মানে না, মানে চলুন চলুন নবাব বাহাদুর। আমি এসে গেছি। উফ বাবা, বাইরে কি গরম। গোপাল, তুমি তুমি আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। মহারাজ বিপদে পড়েছে আর গোপাল আসবে না, সেটা কি হয়? চলুন মহারাজ, রাজবাড়ির বাগানে চলুন, বাকি কথা সেখানে গিয়েই হবে। কি, এটা আবার কি? এটাই তো আসল মহারাজ। এই গোপাল, এসব কি? আগে আপনি বলেছিলেন এই রোদের মধ্যে মহারাজকে 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে, আর যদি মহারাজের মুখে ঘামের বিন্দু দেখা না যায়, তাহলে আপনি মহারাজকে ছেড়ে দেবেন। হ্যাঁ বলেছিলাম। তাই তো মহারাজের হয়ে মহারাজের এই মাটির মূর্তিটা এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। 1 ঘন্টা কেন, রোদের মধ্যে একদিন দাঁড়িয়ে থাকলে ও এই মূর্তি ঘামবে না। আমাদের সঙ্গে চালাকি হচ্ছে নাকি? আগে আমার এত বড় সাহস কোথায় যে আমি আপনাদের সঙ্গে চালাকি করব? আপনারা যে পথ দেখিয়েছেন, আমি তো সেই পথে হেঁটেই মহারাজকে বাঁচানোর একটা সমাধান বার করেছি মাত্র। বুঝেছি গোপাল, আগে আমি তোমার গর্দান নেবো, তারপর আমি কৃষ্ণচন্দ্রকে দেখছি। সেরকম তো কথা ছিল না। রাজার বদলে মূর্তি রোদে দাঁড়াবে, সেটাও তো কথা ছিল না গোপাল। কেন, এতে ভুলটা কোথায়? নবাব বাহাদুরের মূর্তির আঙুল ভাঙলে যদি নবাব বাহাদুরকে অপমান করা হয়, তাহলে মহারাজের মূর্তি কেন মহারাজের হয়ে দাঁড়াতে পারবে না জাহাপনা? এই প্রশ্নের কি উত্তর দেবো? সত্যি তো না, মানে হ্যাঁ মানে গোপাল ঠিক বলেছে। হ্যাঁ, গোপাল ঠিকই বলছে। আছে নাকি কোনো উত্তর নবাব বাহাদুর? জাহাপানা, গোপাল তো দেখছি আমাদের জালে আমাদেরই জড়িয়ে দিয়েছে।
সব হয়েছে তোমার জন্য উজির। তুমি গোপালের সঙ্গে কোনোদিনই পেরে উঠবে না এটা জেনেও প্রতিবার গোপালের পেছনে লাগতে যাও। কি মানে রাগ করছেন কেন জাহাপানা? দূর, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, আমি চললাম মুর্শিদাবাদ। সাবাস গোপাল, সাবাস। আজ তোমার জন্য আমার প্রাণটা বেঁচে গেল। আগে এবার একা আমি নয়, আমার সঙ্গে অমাত্য আর ওই মৃৎশিল্পী না থাকলে এই যাত্রায় আমি একা কিছুই করতে পারতাম না। আমত্ত আর মৃৎশিল্পীকে তো আমি উপহার দেবই, কিন্তু এই ভাবনাটা যার মাথা থেকে বেরিয়েছে তাকে আমি সর্বোচ্চ পুরস্কার দিতে চাই। বলো বলো গোপাল, কি পুরস্কার নেবে তুমি? কি নেবে? এটাই হলো আমার সর্বোচ্চ পুরস্কার। গরমকালটা এইভাবে কাটিয়ে দিতে পারলে যে আমি হব এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নবাব স্বপ্ন ভাবতে পারেনি তাকে এইভাবে ঘামের দাম দিতে হবে। কেমন দিলাম? কি রাত দুপুরে মানুষটা আবার কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? না না, দাবা উঠোন কোথাও নেই, তাহলে গেল কোথায়? এখনো তো ফিরলো না, কোথায় গেল? আবার কিরকম ম্যাডাম? ঘুমের মধ্যে চোখ বন্ধ করে রাস্তা থেকে ঘুরে এলো। যাক বাবা, রাতের বেলা এসব নিয়ে আর চেঁচামেচি করে লাভ নেই, যা হবার কাল সকালেই হবে। বাবা, এই আই আই আই, ওঠো 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 তো। এই ভোরবেলায় ধাক্কা মারছো কেন? শিগগির ওঠো, তোমার সঙ্গে আমার কথা আছে, ওঠো। ভোরবেলায় ঘুম ভাঙিয়ে বলছে কথা আছে, বলো কি কথা? বলি কাল রাতের বেলা ঘরে দরজা খুলে কোথায় গিয়েছিলে? রাতের বেলা ঘরের দরজা খুলে এইসব কি বলছো বলো তো? তুমি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কাল রাতে ঘরের বাইরে যাওনি? হ্যাঁ, না যাইনি। তাহলে তোমার পায়ে কাদা এলো কি করে? এই দেখো 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 দেখো, নিজের চোখে দেখো। তাই তো, পায়ে কাদা এলো কি করে? প্রতিদিনকার মতো কালো তো পা ধুয়ে শুয়েছিলাম। তাহলে তুমি বলো, বাইরে যদি না যাবে তাহলে পা ভর্তি কাদা কেন? তাই তো, পা ভর্তি কাদা কেন? সে তো তুমি বলবে। কোথা থেকে পা ভর্তি কাদা নিয়ে এলে? সত্যি বলছি গিন্নি, মাথায় কিছুই ঢুকছে না। হায় হায় হায়, এ কি হলো? তবে নিশির ডাক! হায় ভগবান, আমার কপালে আবার কি উপদ্রব শুরু হলো? গিন্নি বলছে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম, নিজের চোখে দেখছি পায়ে কাদা। তুই এসব যে কি হচ্ছে? কি হলো গোপাল? রাজসভায় বসে তুমি ঢুলছো কেন? শরীর খারাপ নাকি? গোপাল, কিছু বলছেন মহারাজ? বলছি রাজসভার মধ্যে বসে বসে ঢুলছো কেন? শরীর খারাপ নাকি? না মানে গোপালের শরীর খারাপ নয় মহারাজ, আমার মনে হয় ওর এবার অবসর নেবার সময় হয়ে গেছে। আসলে মেঘে মেঘে বয়স তো কম হলো না। মেঘে মেঘে বয়স বাড়ে আর বাড়ে বেলা,
গোপাল এবার ছুটি নেবে, কাটিয়ে সব খেলা। এই, তোমরা সকলে চুপ করো তো। গোপাল, শরীর খারাপ থাকলে কদিন না হয় ছুটি নাও। তাই দিন মহারাজ, আসলে নানান চিন্তায় মাথার মধ্যে কেমন যেন সব জট পাকিয়ে যাচ্ছে মহারাজ। এমন হলে আমায় বলো গোপাল, আমি ওষুধ দেব। না 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 না, এক্ষুনি তার আর দরকার নেই। আমি তাহলে আজ আসি মহারাজ। এসো এসো এসো। আরে এত রাতে গোপাল দাদা এখানে কেন? হয়তো মহারাজের কাছে কোনো গোপন কাজ আছে। ঠিক বলেছিস, তাহলে আর কথা না বাড়িয়ে যেতে দে। এ কি, মানুষটা যে আজকেও নেই। উহ, হায় হায় হায়, ভেবেছিলাম রাত থেকে ওকে পাহারা দেবো। আর কখন যে এই পোড়া ঘুমে মরার মতো ঘুমিয়ে পড়েছিলাম। দুধ তৈরি, কিন্তু কিন্তু মানুষটা গেল কোথায়? এ কি যত দূর চোখ যাচ্ছে কোথাও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি একবার পুটিদের বাড়ি যাবো? এই বলি পুটির মা, ও পুটির মা, পুটির মা। এ কি দিদি, এত রাতে তুমি? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? খুব বিপদ ভাই, খুব বিপদ। বলি ভেতরে চলো, ভেতরে চলো, সব বলছি সব। কে 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 ওখানে? কে কে ওখানে? রক্ষী, রক্ষী! কে কে ওখানে? ধরেছি মহারাজ, ধরেছি। আরে এ তো গোপাল দাদা। গোপাল, এত রাতে তুমি আমার ঘরে কেন? কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ না? গোপাল, আমি কোথায়? ওফ, কোথায় আবার? আমার ঘরে। আপনার ঘরে? আপনার ঘরে কেন? কে নিয়ে এলো? মনে হচ্ছে গোপাল এতক্ষণ ঘুমোচ্ছিল। আর ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। শোনো, গোপালকে ওর বাড়ি পৌঁছে দিয়ে এসো। চলো চলো গোপাল দাদা, তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, চলো। তাই চলো ভাই, বড্ড ঘুম পাচ্ছে। গোপালের এ কি হলো বলুন তো? হ্যাঁ, এটা এক ধরনের রোগ, ঘুমের মধ্যে হেঁটে বেড়ানো। তাহলে কি হবে? কি আর হবে, রাজবৈদ্যকে বলে খুব ভালো করে চিকিৎসা করাতে হবে, না হলে কিন্তু খুব বিপদ। বলি রাত দুপুরে কোথায় গেল বলো তো মানুষটা? এত দুশ্চিন্তা করো না তো, পুটির বাবা তো খুঁজতে গেছে। দেখো এক্ষুনি গোপাল দাদাকে নিয়ে ফিরে আসবে। কি গো, পেলে? না গো, সেই বুড়ো বটতলা অব্দি দেখে এলাম, কিন্তু পেলাম না। হায় হায় হায়, কোথায় গেল তাহলে? কাল তবু বাড়ি ফিরে এসেছিল, আজ তো ফিরেও এলো না। তাহলে কি নিশি ডেকে নিয়ে গেল? কেঁদো না গো দিদি, কেঁদো না। সকাল হলেই আমরা সকলে মিলে মহারাজের কাছে যাব। হায় হায় হায়, এ কি তোমরা কোথায় পেলে কে? ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে গোপাল দাদা রাজবাড়িতে চলে গিয়ে সোজা মহারাজের ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। মা, এ কি সর্বনেশে কথা গো? হ্যাঁ গা, এ কি করছো তুমি? আমি কিছু জানি না, খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোবো। যাও দিদি, গোপাল দাদাকে নিয়ে গিয়ে শুইয়ে দাও। এত এত চিন্তা হচ্ছে না? অমন সুস্থ সবল হাসি খুশি মানুষটার কি যে হলো! এই জন্যই বলে মহারাজ, চিরকাল কাহারও সমান নাহি যায়। এই, তুমি চুপ করো তো মন্ত্রী। আমি মরছি গোপালের চিন্তায়, আর তুমি কিনা কথার মধ্যে ফুট কাটছো। এই যে গোপালকে কেমন দেখে এলে রাজবৈদ্য? তেমন ভয়ের কোনো কারণ নেই মহারাজ। কি বলছো কি রাজবৈদ্য? ভয়ের কারণ নেই?
গোপাল তো ঘুমের মধ্যে হাঁটছে, কাল মহারাজের শোবার ঘরে অবধি ঢুকে পড়েছিল, এর পরেও বলছো ভয়ের কারণ নেই? না, নেই মহারাজ। কিছু কিছু মানুষের ওই ভেতরে মাঝে মধ্যে এই রকম উপসর্গ দেখা যায়, তবে চিকিৎসায় ভালোও হয়ে যায়। ও, গোপাল তাহলে ভালো হয়ে যাবে বলছো? অবশ্যই হবে মহারাজ। আমি ওষুধ দিয়ে এসেছি, কটা দিন যাক, একটু ওই বিশ্রাম নিক, তারপর দেখাই যাক না কি হয় না হয়। হ্যাঁ বাবা, ভালো হলেই ভালো হয়। গোপাল হাঁটছে ঘুমের মধ্যে, ভাবতে কেমন লাগে। গোপাল যদি সুস্থ না হয় তাহলে রাজসভার কি হবে? একেবারে ঠিক কথা বলেছ সভাকবি। গোপাল সুস্থ না হলে তো রাজসভার একেবারে 12টা বেজে যাবে। আপনি এত চিন্তা করবেন না মহারাজ, ব্যারামের কারণে গোপাল না এলেও রাজসভা ঠিক চলে যাবে। আরে বাবা, আমি আছি কি করতে। হ্যাঁ, তুমি যে কি করতে আছো সেটা আমি যে এখনো বুঝে উঠতে পারিনি। কিছু বললেন মহারাজ? বলছি, আজ আমার মন মেজাজ খুব একটা ভালো নেই, তাই রাজসভা আজকের মতো শেষ। তোমরা এখন আসতে পারো। আরেকটা কথা, গোপালের এই ব্যামোর কথা আবার যেন রাজ্যবাসীর মধ্যে রটিয়ে বসো না। মহারাজ বারণ করলেন বটে, কিন্তু গোপালের এই ব্যারামের কথাটা কায়দা করে সারা রাজ্যে প্রচার করে দিতে হবে। আরে দোকানে তো বেশ ভিড়, তাহলে এটাই হবে উপযুক্ত জায়গা। কি মন্ত্রীমশাই, কিছু দেব নাকি? নেবার তো ইচ্ছে ছিল, কিন্তু মনটা আজ বড্ড খারাপ, তাই কিছু নিতে মন চাইছে না। কেন, মন খারাপের আবার কি হলো? আর বলো না, গোপালকে তো বুতে পেয়েছে। সে তো ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তার মানে? মানে অতি সাংঘাতিক। এই তো কাল রাতে রাজবাড়ির ফটক পেরিয়ে সোজা মহারাজের শোবার ঘরে ঢুকে পড়েছিল। তারপর তো ঘুমন্ত মহারাজের গলা অবধি টিপে দিতে গিয়েছিল। ওরে বাবা, হ্যাঁ, এরপর তো ওই রাত বিরেতে ঘুমের মধ্যে ওই আশেপাশের বাড়িতে নানান অত্যাচার শুরু করে দেবে। হ্যাঁ, ভাবলেই তো ভয় হচ্ছে। গোপালের এই ব্যারামটা নিয়ে শুরু হবে আমার নতুন খেলা। তাই তো বলছি, মনটা বড্ড খারাপ। যাই গো যাই, যা শুনলে তা নিয়ে আবার 5 কান করো না যেন। মনে রাখবে, মহারাজ কিন্তু এসব কথা আলোচনা করতে মানা করে দিয়েছেন। আচ্ছা দাদু, ঘুমের মধ্যে যখন হাঁটো তখন কিচ্ছু বুঝতে পারো না? না রে, কিচ্ছু বুঝতে পারি না। আরে বাবা, বুঝতে পারলে কি আর নরম বিছানা ছেড়ে মেঠো রাস্তায় ঘুরে বেড়াই? এই গুলটে, এসব কথা বলে দাদুকে আর ব্যতিব্যস্ত করিস না তো। দেখো দাদু, কদিনের মধ্যেই তুমি একেবারে ভালো হয়ে যাবে। বলছিস? হ্যাঁ বলছি, বৈদ্যমশাই ওষুধ দিয়েছেন। কদিন এই ওষুধ খেলেই তুমি আবার আগের মতো হয়ে যাবে, তখন আবার নাক ডাকিয়ে ঘুমোবে। বাবা পুঁটি, কি দারুণ নাক ডাকতে পারিস রে তুই। কিরে, সকলে মিলে দাদুকে নিয়ে হাসি মশকরা করলেই চলবে নাকি? রান্না হয়ে গেছে, এবার সকলে খেতে চলো। আজ আমরা এখানে খাবো? উমা, এ আবার কি কথা? তাহলে রান্না বান্না করলাম কার জন্য? এই চল চল চল, খাবি, চল চল চল। তাহলে আজ আমরা এখানেই থাকবো। হ্যাঁ, রাতের বেলা দাদুর কাছে শোবো। আমার কাছে শুবি মানে? শুয়ে শুয়ে তোমার কাছ থেকে গল্প শুনবো, আর তুমি ঘুমিয়ে পড়লে সবাই মিলে তোমায় পাহারা দেব। দেখবো আজ রাতে তুমি কি করে ঘরের বাইরে যাও। তাহলে তো ভালোই হবে, খুব ভালো। থাকবো কটা রাত তোদের দাদুকে পাহারা দিতে। কি মজা, কি মজা! আহা আহা, কি আনন্দ, কি আনন্দ! তা এত আনন্দের কি হলো গো? আনন্দ হবে না? ওদিকের খবর শুনেছো? কি খবর গো? গোপাল তো ঘুমের মধ্যে হাঁটতে চলতে শুরু করে দিয়েছে। সে কি গো, ঘুমের মধ্যে হাঁটছে? এ তো খুব বাজে রকমের ব্যামো। আহা আহা, গোপালের এই ব্যামো যদি আর না সারে,
তখন তো মহারাজ অসহায় হয়ে পড়বেন, আর সেই সুযোগে আখের গুছিয়ে নেব আমি। হ্যাঁ, বলি এখনই এত হেসো না, একদম হেসো না। হাসবো না মানে? বলি এখনই তো হাসার সময় গো। হ্যাঁ, তাহলে হাসো। তবে বলে রাখছি, গাছে কাঁঠাল দেখে গোফে তেল যারা মেখে বসে থাকে, তাতে শেষ পরিণতি কিন্তু শেষ পরিণতি তাহলে কি হয়? হ্যাঁ, শেষ পরিণতি হয় কান্না। হ্যাঁ, এটা কে রে? হ্যাঁ, এটা বউ না বলতা? শুধু কামড়ায়, শুধু কামড়ায়। ধুর তোর। তবে আমিও ছাড়বার পাত্র নয়। এমন ফোন দিয়ে আঁটবো না, গোপালকে একেবারে কৃষ্ণনগর ছাড়া করে ছাড়বো। শুধু রাতটা আসতে দাও। ও দাদু, দাদু গো, আর একটা গল্প শোনাও না। ওরে বাবা, এই তো একটা গল্প শোনালাম, আবার গল্প? হ্যাঁ হ্যাঁ, আবার গল্প, আবার গল্প। আবার গল্প শুরু হলে তো রাত কাবার হয়ে যাবে। হ্যাঁ, এই লক্ষ্মী সোনারা আমার, এখন ঘুমিয়ে পড় দেখি। কাল সকালে না হয় আবার একটা মজার গল্প শোনাবে তোদের দাদু। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, তিন সত্যি। হ্যাঁ, চল তাহলে ঘুমিয়ে পড়ি। দাঁড়া, আসল কাজটা সেরে নি। কি কাজ দাদু? এই দেখ, দড়িটার এক প্রান্ত আমি নিজের ডান পায়ের সাথে বেঁধে নিলাম, আর অন্য প্রান্ত বেঁধে দিলাম তোর ডান পায়ের সাথে। এটা করে কি হবে দাদু? বুঝতে পারলি না? যদি তোরা সকলে ঘুমিয়ে পড়িস, আর আমি যদি গত কদিনের মতো ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে চাই। বুঝতে পেরেছি। অমনি তোমার পায়ে বাঁধা দড়ির টান পড়বে আমার পায়ে, আর আমি অমনি খপাত করে চেপে ধরবি আমায়। কিরে, বুদ্ধিটা কেমন? এই না হলে গোপাল দাদু। আয় তাহলে সকলে মিলে নিদ্রা দেবীর আরাধনা করি। বালতির এই ময়লাগুলো আজ রাতে আশেপাশের বাড়িগুলোর দোরগোড়ায় ঢেলে দেব। হ্যাঁ, কাল সকালে তাহলে একেবারে হইচই পড়ে যাবে। সকলে ভাববে ঘুমের মধ্যে গোপালই এসব করেছে। তারপর ওদের উস্কে দেবার জন্য তো আমি আছি। হ্যাঁ, যা জমবে না ব্যাপারটা। যাক বাবা, বেশ কটা বাড়ির দরজায় জঞ্জাল ঢেলে দেওয়া গেল। এখন কি করি, এখন কি করি, আবার কি করি? বাহ, কি সুন্দর ফুলের বাগান। এত লোক এখানে জড়ো হয়েছে কেন? ব্যাপারটা জানতে হচ্ছে। কি বিচ্ছিরি ব্যাপার বলো তো, সকালবেলা দরজা খুলে দেখি দরজার সামনে পচা জঞ্জাল। আরে তোমরা দরজার কথা কি বলছো? আমার দরজা খুলেও তো ওই একই অবস্থা। মাছের কাঁটা, মাংসের হাড় সব পড়ে আছে। ছি 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 ছি, সাত সকালে নিজের হাতে ওই জঞ্জাল পরিষ্কার করতে হলো আমায়। জানো, আমার সাধের বাগানটা একেবারে তছনছ করে দিয়ে গেছে। অমন সুন্দর ফুল গাছগুলো একেবারে ভেঙে চুরে মাটিতে শুয়ে পড়েছে। আচ্ছা, এসব কে করতে বলো তো? আমার মনে হয় ঘুমের মধ্যে গোপালই এসব অপকর্ম করে বেড়াচ্ছে। তাহলে তো মহারাজের কাছে গিয়ে গোপালের নামে নালিশ করতে হয়। যাক, উস্কানোর প্রাথমিক কাজটা হয়ে গেল। এরপর এমন অবস্থা করে ছাড়বো যে প্রজাদের নালিশ শুনতে শুনতে মহারাজ গোপালকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিতে বাধ্য হবে। কি মন্ত্রী মশাই, আরে চুপ করে আছেন কেন? কিছু বলুন। হ্যাঁ, নালিশ তোমরা করতেই পারো। খামোকা এরকম অত্যাচার কদিন আর সহ্য করা যায়? তাহলে চলো চলো চলো, সবাই মহারাজের কাছে যাই, চলো। যাই, এক্ষুনি গিয়ে গোপাল দাদুকে খবরটা দিয়ে আসি। ভুলিস কিরে পুঁটি, আমি তো কাল সারা রাত ঘরেই ছিলাম, তবুও আমার নামে এই বদনাম। আমার মনে হয় তোমার বদনাম করার জন্য কেউ জেনে বুঝেই এই কাজ করছে। ঠিক বলেছিস। আচ্ছা, কে করতে পারে বলতো? সেটা ঠিক বলতে পারবো না, তবে একটা প্রশ্ন আমার মনে খুব জাগছে। কি প্রশ্ন? মন্ত্রী মশাই হঠাৎ করে উদয় হয়ে ঘুমের মধ্যে গোপালই এসব অপকর্ম করে বেড়াচ্ছে বললো কেন? ঠিক আছে, তাহলে আজ রাতেই পর্দা ফাঁস করব আমি। তোরা শুধু আমার সঙ্গে থাকিস।
সকালে লোকেদের কাছ থেকে নালিশ শুনে মহারাজ খুব বিরক্ত হয়েছেন। আজ রাতেও এই কাণ্ড ঘটলে মহারাজ খুব রেগে গিয়ে গোপালকে কৃষ্ণনগর থেকে ঠিক তাড়িয়ে দেবেন। আর গোপাল বিদে হলে মহারাজের মাথার উপর লাঠি ঘোরাবো আমি। হ্যাঁ, আরে আরে এই এই কে আছো? বাঁচাও, বাঁচাও, আমি গর্তে পড়ে গেছি, বাঁচাও, বাঁচাও। বাঁচার তো পথ নেই, জম যে সম্মুখে দাঁড়িয়ে আছে। কি মন্ত্রী মশাই, আমাকে বদনাম করার জন্য এসব অপকর্ম তাহলে আপনারই? স্বীকার করছি সব অপকর্ম আমার, কিন্তু আমাকে এখন এই গর্ত থেকে তোলো ভাই। ওরে বাবা রে, পায়ে যে খুব লেগেছে। ওরে বাবা রে, এত তাড়াতাড়ি আপনাকে ছেড়ে দেব? কিরে তোরা কি বলিস? মোটেই না। কাল ভোর হতেই সকলকে ডেকে এনে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো দেখো, সকলকে ধোঁকা দেবার জন্য আবার আবার গোপাল দাদার মতো সাজা হয়েছে। হ্যাঁ, কিন্তু বেটা চামচিকেটা জানে না এরকম ফুটকো চেহারা নিয়ে গোপাল ভাঁড় হওয়া যায় না। মার 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 বেটাকে মার, ঢিল মার ঢিল মার। ওরে বাবা রে, ওরে আর মারিস নি রে বাবা, আর মারলে আমি যে অটকা হয়ে যাব। মহারাজ, ও মহারাজ, কোথায় আপনি? আপনি এসে আমার বাঁচান মহারাজ, বাঁচান। তোমাকে বাঁচাতে আমার বই গেছে। তুমি যেমন শয়তান, তেমন উপযুক্ত তোমার শাস্তি হচ্ছে। কি বলো গোপাল? হ্যাঁ, সে আর বলতে